হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে রোটেশন অফ রিজিড বডি বা দৃঢ় বস্তুর ঘূর্ণন। এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। এখানে যে এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে, আশা করছি নেক্সট তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবং এখান থেকে ভিডিওগুলো দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে দেখো, যে এমসিকিউগুলো আছে, কয়েকটা এমসিকিউ, এই এমসিকিউগুলো তোমরা যদি ভালো করে দেখো তাহলেই হবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, একটি বস্তুকণার অবস্থান ভেক্টর আর সমান আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মিটার। বস্তুকণাটির ওপর এফ সমান 7 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ নিউটন বল প্রযুক্ত হলে মূলবিন্দুর সাপেক্ষে দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। দেখো, টর্ক ক্যালকুলেশন করতে বলেছে, আর আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে বলে দিয়েছে অবস্থান ভেক্টর আর আরেকটা হচ্ছে কি তোমার প্রযুক্ত বল। দেখো, আমরা জানি টর্ক টাউ এটা সমান কি হয়? আর ক্রস এফ। টর্ক টাউ এটা সমান কি হয়? আর ক্রস এফ। এখানে আর দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে আমরা কি করব? ক্রস প্রোডাক্ট করব। তাহলে দেখো, ক্রস প্রোডাক্টের নিয়ম এইটা। প্রথমে এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে দেখো আর ক্রস এফ আছে, তাহলে আর এর আই ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে, জে ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে, আর কে ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে লিখলাম। তারপরে কোনটা লিখবো? এফ এর। দেখো, আই ক্যাপের সঙ্গে 7, জে ক্যাপের সঙ্গে 3, আর কে ক্যাপের সঙ্গে কত? -5। আচ্ছা, দেখো নিয়ম হচ্ছে প্রথমে আই ক্যাপ বরাবর নিচেরটা বাদ, পাশেরটা বাদ। তাহলে দেখো এটা কত আসছে? 5 মাইনাস কত? 3। তো মাইনাস দিয়ে কি জে ক্যাপ, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস। তোমরা পরেরটাও প্লাস দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু গুণ করার সময় উল্টোটা করতে হবে। তাহলে জে ক্যাপ বরাবর নিচেরটা বাদ, পাশেরটা বাদ, এই কোনাকুনি গুণ। দেখো কত আসছে? -5 আর মাইনাস দিয়ে ওইটা, তাহলে মাইনাস কত? 7। তোমরা যদি এখানে প্লাস দাও তাহলে তখন কি হবে? এই গুণটা এই দিকে, যেটা আমি ফার্স্ট করলাম, তোমরা উল্টোটা আগে করবে, ঠিক আছে? আচ্ছা, প্লাস দিয়ে এবার কে ক্যাপ। এবার দেখো, কে ক্যাপ বরাবর নিচেরটা বাদ, পাশেরটা বাদ, তাহলে কত আসছে? 3 একে 3, মাইনাস দিয়ে -7, তার মানে 3 প্লাস কত? 7। তাহলে এইবার এটা দেখো আসছে কত? 2 আই ক্যাপ, আর এটা আসবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 12 জে ক্যাপ, আর লাস্টেরটা হচ্ছে 10 কে ক্যাপ। তাহলে দেখো 2 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ প্লাস কত? 10 কে ক্যাপ। তার মানে এই যে অপশান সি, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে ভালো করে মনে রাখবে, যদি অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বল দেওয়া থাকে, তাহলে টর্ক ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এইটা, যে টর্ক টাউ ভেক্টর সমান আর ক্রস এফ। ঠিক আছে, আমরা নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাচ্ছি। দেখা বলেছে এল দৈর্ঘ্যের একটি সুষম দণ্ডের ওর ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ। দেখো, আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ কে, এটা সমান হয় √অফ কত? I/m। ঠিক আছে, I/m, যেখানে আইটা হচ্ছে কি? মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক। দেখো, একটা সুষম দণ্ড, তার ভরকেন্দ্রগামী যে অক্ষ, এরকম একটা সুষম দণ্ড, তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামকের ফর্মুলা হচ্ছে 1/12 mL²। এটা হচ্ছে 1/12 × mL²। তাহলে আমরা জড়তা ভ্রামকের ভ্যালুটা এখানে বসিয়ে দেব। তাহলে 1/12, উপরে দেখো mL² বাই নিচে একটা কত? m কেটে গেল, আর এলটাকে রুটের মধ্যে থেকে বাইরে বার করে দিচ্ছি, নিচে এইটা। তার মানে দেখো L/√অফ কত? 12। এটা হচ্ছে অ্যান্সার, অপশান ই। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন সেটা দেখো কি বলেছে। একটি পাতলা সুষম চাকতির তলের সঙ্গে লম্বভাবে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ এবং তার ব্যাস সাপেক্ষে যে অক্ষ, তার সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে দেখো, চক্রগতির ব্যাসার্ধ জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে তার
মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক। দেখো এটা একটা চাকতি, এই চাকতির আমরা যদি তলের সঙ্গে লম্ব এবং ভরকেন্দ্রগামী অক্ষ দেখি, এই অক্ষের সাপেক্ষে তার জড়তা ভ্রামক এটা সমান হয় হাফ এম আর স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে তার ভর আর আরটা হচ্ছে ব্যাসার্ধ। আর একটা বলে দিয়েছে তার ব্যাস সাপেক্ষে যদি এটা হয় তার জড়তা ভ্রামকের ফর্মুলা হচ্ছে 1/4 এম আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কি করব, তার চক্রগতির ব্যাসার্ধ ক্যালকুলেশন করব। তাহলে প্রথমটা চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয় বা K1 ধরে নাও, তাহলে √অফ দেখো I/m, তাহলে I এর ভ্যালু এটা আছে 1/2 এম আর স্কোয়ার বাই নিচে কত m, তার মানে এটার সমান দেখো আসছে r বাই কত √2। আর এটার ক্ষেত্রে যদি আমরা দেখি K2, তাহলে এটার সমান আসবে √অফ 1/4 এম আর স্কোয়ার বাই নিচে কত m, তার মানে দেখো r বাই কত আসছে 2। আমাদেরকে কি এই দুটোর রেশিও বা অনুপাত ক্যালকুলেশন করতে বলে দিয়েছে। তাহলে K1 বাই K2 এটার সমান দেখো কি আসবে, K1 এর জায়গায় আছে r বাই কত √2, আর এটার জায়গায় দেখো আছে নিচে, তাহলে এটা উল্টে দিলে উপরে 2 চলে গেল আর নিচে r, তাহলে এটা সমান দেখো আলটিমেট কত আসছে √2, তাই তো। তাহলে এখান থেকে দেখো K1 = K2 এটার সমান আসবে √2:1, তার মানে দেখো অপশান ডি যেটা সেটা হবে সঠিক উত্তর। তাহলে দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমাদের জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা রেডিয়াস অফ জাইরেশন কিন্তু ক্যালকুলেশন করতে পারবো বা চক্রগতির ব্যাসার্ধ। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো আর এবং 4r ব্যাসার্ধ বিশিষ্ট দুটি লোহা চাকতির বেদ বলে দিয়েছে, এদের জাড্য ভ্রামক একটার I1 এবং I2, তাহলে I1 আর I2-র মধ্যে সম্পর্ক কী হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে এখানে কি বলে দিয়েছে চাকতি, তাহলে চাকতির জড়তা ভ্রামকের ফর্মুলা I সমান আমরা কি দেখলাম 1/2 এম আর স্কোয়ার। এবার দেখো প্রথমটার বেদ বলে দিয়েছে T আর ব্যাসার্ধ কত R, তাহলে এখানে ভরের জায়গায় আমরা এইভাবে লিখতে পারবো 1/2। দেখো চাকতির ভর কিভাবে আমরা ক্যালকুলেশন করব, চাকতির ভরের জায়গায় আমরা লিখব তার আয়তন ইন্টু কি ঘনত্ব। ঠিক আছে, তা চাকতির কি আয়তন ইন্টু ঘনত্ব। এবার চাকতির আয়তনের ফর্মুলা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি তার বেদ, আর তাকে ঘনত্বে গুণ করে দিলাম। আচ্ছা বেদ এখানে টি বলেছে, দেখো πr² ইন্টু টি, এটা কি হলো তার আয়তন, আর আয়তনকে আমরা কি করলাম তার ঘনত্ব দিয়ে গুণ করে দিলাম, তাহলে ভর হয়ে গেল। কারণ দেখো আমরা জানি ঘনত্ব রো এটার সমান কি হয় ভর বাই আয়তন, তাহলে ভর সমান কি আসছে আয়তন ইন্টু ঘনত্ব। এটা হলো কোন চাকতিটার ক্ষেত্রে, প্রথম চাকতিটার ক্ষেত্রে, ইন্টু আবার দেখো এখানে r² আছে থাকলো। দ্বিতীয় চাকতিটার আচ্ছা প্রথম চাকতিটার জড়তা ভ্রামক দেখো বলে দিয়েছে I1, এবার আমরা দ্বিতীয়টার ক্যালকুলেশন করব I2, তাহলে এটার সমান দেখো আসছে 1/2 এম ইন্টু r²। এখানে এর ব্যাসার্ধটা কত বলে দিয়েছে 4r, তাহলে একবারে করে দিলে দেখো 16 r² হচ্ছে। এখান থেকে দেখো 1/2 ইন্টু তার ভরের জায়গায় লিখছি তার আয়তন পাই ইন্টু 4r² মানে একেবারে করে দিচ্ছি 16 r² ইন্টু কি তার বেদটা কত বলে দিয়েছে T/4 ইন্টু ঘনত্ব রো ইন্টু আবার এখানে দেখো 16 r² আছে থাকলো। দেখো এখানে এটাকে যদি আমরা কাটি তাহলে কত আসবে 4 আর 16 গুণ করলে কত 64, আর বাকি যেটা পড়ে থাকছে দেখো কত 1/2 ইন্টু πr², পাই আর এখানে r² ইন্টু এখানে দেখো টি ইন্টু এখানে রো আর লাস্টে এখানে r²। এই যে টোটাল ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা দেখো I1 এর সঙ্গে কি সমান, এখান থেকে আমরা পেয়ে যাব I2 সমান হচ্ছে 64 ইন্টু I1। খুবই ইম্পর্ট্যান্ট একটা MCQ, ভালো করে মনে রাখবে। জড়তা ভ্রামকের ফর্মুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো M1 ও M2 ভরের দুটি বস্তুকণা x দূরে অবস্থিত, সংস্থাটির ভর কেন্দ্রগামী এবং সংযোজক রেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত। দেখো
m1 আর m2 ভর, এখানে ধরো একটা ভর আছে, এই ভরটা হচ্ছে m1, আর এখানে একটা ভর আছে, এই ভরটা হচ্ছে m2। তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা বলে দিয়েছে কত, x। এবার বলে দিয়েছে সংস্থাটির ভর কেন্দ্রগামী এবং সংযোজক রেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। তাহলে দেখো এর ভর কেন্দ্র কোথায় অবস্থিত সেটা আগে আমরা দেখব, তারপরে সেই ভর কেন্দ্রগামী যে অক্ষ তার সাপেক্ষে জড়তা ভ্রামক ক্যালকুলেশন করব। দেখো যদি ভর দুটো সমান হতো তাহলে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র কি মিডিল বরাবর থাকতো। যেহেতু ভর দুটো সমান না, তাহলে মিডিল দিয়ে যাবে না, যে ভরটা বেশি সেই দিকে কিছুটা এগিয়ে থাকবে। আমরা ধরে নিচ্ছি যে সেন্টার অফ মাসটা কোথায় আছে, এই জায়গাটায়। তাহলে এই সেন্টার অফ মাসটা m1 ভরটা থেকে যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি r1, আর m2 থেকে যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, r2। এবার এর আগেও আমি দেখো বলেছিলাম, আরেকবার বলছি মনে রাখো, এই r1 যেটা, r1 এর ফর্মুলা হচ্ছে অন্য যে ভরটা আছে, ভালো করে দেখো, m1 ভর থেকে সেন্টার অফ মাসের যে দূরত্ব r1 সেটা সমান কি অন্য যে ভরটা আছে সেইটা ইন্টু অক্ষ দুটোর মধ্যে দূরত্ব x বাই কি ভর দুটোর যোগফল m1 প্লাস m2। ঠিক একই রকমভাবে r2 সমান হচ্ছে অন্যটার ভর m1 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব x বাই m1 প্লাস কত, m2। তাহলে এই বিন্দু দিয়ে অক্ষটা গিয়েছে, এই অক্ষের সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক ক্যালকুলেশন করব। তাহলে এই অক্ষের সাপেক্ষে দেখো এই বস্তুটার যে জড়তা ভ্রামক, সেই জড়তা ভ্রামককে আমরা ধরে নিচ্ছি কত, i1। তাহলে i1 সমান কী হবে, তার ভর m1 ইন্টু দূরত্ব তার স্কোয়ার। আমরা জানি বিন্দু ভর বা পয়েন্ট মাস, তার ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কি, ভর ইন্টু দূরত্বের কি স্কোয়ার। তাহলে ভর আর দূরত্বটা কত ধরেছি, r1 তার স্কোয়ার। এবার যদি ভ্যালুটা বসানো হয়, দেখো m1 ইন্টু r1-এর জায়গায় কত আছে, এইটা m2, তার আবার স্কোয়ার আছে। তাহলে m2 স্কোয়ার ইন্টু x স্কোয়ার বাই নিচে হবে দেখো m1 প্লাস m2 তার কি স্কোয়ার। এটা হলো m1 ভরের মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার আমরা m2-র ক্যালকুলেশন করব, সেটাকে আমরা ধরে নিচ্ছি i2। তাহলে i2 সমান হবে দেখো m2 ইন্টু কত, r2 তার স্কোয়ার। তার মানে দেখো m2 ইন্টু m1 স্কোয়ার ইন্টু x স্কোয়ার বাই নিচে হবে m1 প্লাস কত, m2 তার স্কোয়ার। আমাদেরকে ওই অক্ষের সাপেক্ষে মোট জড়তা ভ্রামক ক্যালকুলেশন করতে বলে দিয়েছে, বা জড়তা ভ্রামক বলতে এখানে দুটো জড়তা ভ্রামকের কি সমষ্টি হবে। তাহলে মোট জড়তা ভ্রামক যদি i হয়, তাহলে i সমান দেখো অবশ্যই হবে i1 প্লাস কত, i2। এবার আমরা এই দুটো ভ্যালু কি বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে m1 m2 x দুই জায়গায় আছে, ওটা একবারে আমরা কমন নিয়ে নিচ্ছি, m1 ইন্টু m2 ইন্টু এক্স স্কোয়ার বাই দেখো নিচে m1 প্লাস m2 দুই জায়গাটাতে আছে, কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা থেকে পড়ে থাকছে m2 আর পরেরটা থেকে m1। তাহলে দেখো এখানে m1 প্লাস m2 একটার এখানে দুটো কেটে যাবে। তাহলে আলটিমেট অ্যান্সার দেখো আসবে m1 ইন্টু m2 বাই নিচে একটা পড়ে থাকছে m1 প্লাস m2 ইন্টু এখানে x তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার কোনটাতে আছে, m1 m2 ইন্টু এক্স স্কোয়ার বাই m1 প্লাস m2। তার মানে দেখো অপশান বি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, এই যে কনসেপ্ট বা এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবে। নেক্সট যে কোশ্চেন আছে দেখো কি বলেছে, যদি একটি ঘূর্ণায়মান বস্তুর উপর টর্ক ক্রিয়া না করে এবং যদি বস্তুটির জড়তা ভ্রামক i কমে যায়, তাহলে বস্তুটির কৌণিক বেগ ওমেগা এমনভাবে বাড়বে যাতে কি হয়, এই i ওমেগা সমান ধ্রুবক হয়। এটাকে তোমার বলা হয় কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো আমরা জানি টাউ ভেক্টর এটা সমান কি হয়, dl বাই কত, dt। ঠিক আছে, এবার দেখো এক্সটার্নাল কোনো যদি টর্ক না হয়, আমরা জানি রৈখিক গতির ক্ষেত্রে কোনো একটা বস্তুকে স্মরণ ঘটাতে সাহায্য করে কি, বল। ঠিক একই রকমভাবে কৌণিক গতির ক্ষেত্রে কোনো একটা বস্তুর ঘূর্ণনে যেটা সাহায্য করে বা হেল্প করে সেটা হচ্ছে টর্ক বা টাউ। ঠিক আছে, ইংলিশে হচ্ছে টর্ক, বাংলাতেও টর্ক।
আচ্ছা এইবার দেখো যদি বাইরে থেকে কোনো রকমের টর্ক প্রযুক্ত না হয়, টাউ সমান কত 0, তাহলে তখন দেখো ডিএল বাই ডিটি এটা সমান কত হবে 0 হবে। তার মানে এল যেটা সেই এল সমান কী হবে কনস্ট্যান্ট। অর্থাৎ বাইরে থেকে কোনো যদি টর্ক প্রযুক্ত না হয় তাহলে কৌণিক ভরবেগ এল কী হবে কনস্ট্যান্ট থাকবে। এবার এল মানে দেখো আবার আমরা কি জানি আই ওমেগা, তাহলে আই ওমেগা সমান কনস্ট্যান্ট, তাহলে আই প্রপোর্শনাল টু দেখো 1/ওমেগা। তাহলে দেখো জড়তা ভ্রামক আই যদি কমে তাহলে ওমেগার ভ্যালুটা কী হবে বাড়বে, দিয়ে টোটাল যে আই ওমেগা বা কৌণিক ভরবেগ সেটা কিন্তু কী হবে কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে। কনসেপ্ট ইম্পর্টেন্ট। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, একটি চাকার জাড্য ভ্রামক বলে দিয়েছে, চাকার আবর্তন সংখ্যা 3 সেকেন্ডে 600 আরপিএম থেকে বাড়িয়ে 1500 আরপিএম করা হলে ওর ক্রিয়াশীল টর্ক কত হবে। আচ্ছা যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই। জড়তা ভ্রামক দেওয়া আছে আই 0.04 কেজি মিটার স্কোয়ার, এটা কি দেওয়া আছে জড়তা ভ্রামক। আর দেখো ওর আবর্তন সংখ্যা 600 আরপিএম থেকে কত হলো 1500 আরপিএম। তার মানে এখানে নিশ্চয়ই তার কৌণিক গতিবেগ বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি যদি পায় তাহলে নিশ্চয়ই তার একটা কৌণিক ত্বরণ হয়েছে। আমরা কৌণিক ত্বরণ যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে দেখো টর্ক ক্যালকুলেশন করতে পারবো, কারণ আমরা জানি টর্ক টাও সমান কী হয় আই আলফা। তাহলে আমরা আলফাটা ক্যালকুলেশন করব। আলফা সমান দেখো আমরা জানি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই কত টি। ওমেগা 1 মানে অন্তিম কৌণিক বেগ, এখানে যেটা দেখো বলে দিয়েছে 1500 আরপিএম, তার মানে 1500 আরপিএম মানে কি মিনিটে সে 1500 বার ঘুরছে। তাহলে আমরা ওর কৌণিক বেগটা ক্যালকুলেশন করব। দেখো আমরা জানি কৌণিক বেগ ওমেগা এটা সমান থিটা বাই কত টি। তাহলে ওই 1 মিনিটে কতবার ঘুরেছে 1500 বার। তাহলে আমরা জানি 1 পাক যদি ঘুরে তাহলে কৌণিক সরণ কত হয় 2 পাই, এ 1500 বার ঘুরেছে, তাহলে 1500 ইন্টু 2 পাই বাই নিচে কত 60 মাইনাস ওমেগা 1 এর ভ্যালু দেখো কত হবে 600 ইন্টু 2 পাই বাই কত 60, আর নিচে দেখো সময় টি এর জায়গায় কত 3 দেওয়া আছে। তাহলে এইটা দেখো আলটিমেট কি আসছে 2 পাই বাই 60 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে উপরে যেটা পড়ে থাকছে সেটা দেখো 1500 মাইনাস 600 বাই নিচে আবার আর একটা কী আছে 3 আছে। তাহলে দেখো 2 পাই বাই কত 60 ইন্টু এটা মানে 900 বাই নিচে কত 3, এটাকে কাটলে কত 300, আর এই শূন্য কাটলো তাহলে 5 ছক 30, তাহলে এটা 5, তাহলে 5 দোকানে 10, তাহলে 10 পাই। আমরা কার ভ্যালু পেয়ে গেলাম আলফার ভ্যালু পেয়ে গেলাম। এবার এখান থেকে দেখো টর্ক টাও সমান আই আলফা, আর এই জায়গায় বলেছে 0.04 ইন্টু আলফার ভ্যালু আমরা পাচ্ছি কত 10 পাই। তাহলে এইবার এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে সেটা অ্যান্সার হবে 0.04 ইন্টু 10 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 3.14। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, তবে অ্যান্সার যেটা সেই অ্যান্সারটা দেখো দেওয়া আছে বি, তবে আমি ক্যালকুলেশন করে একবার দেখেছি এটা কিন্তু অপশান বিটা আসছে না, এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে 1 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু এখানে পয়েন্টটা কিন্তু তার আগে দেওয়া আছে। একবার তোমরা চেক করবে ক্যালকুলেশনটা, বোঝা গেল। এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটা চলে যাব। ফর্মুলাটা ভালো করে মনে রাখবে বা কিভাবে কোশ্চেন করতে হবে অ্যান্সার সেটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ঘূর্ণায়মান টেবিলে দাঁড়িয়ে এক ব্যক্তি হাত দুটি প্রসারিত করলে ঘূর্ণন বেগ কমবে, একই থাকবে, বৃদ্ধি পাবে, প্রথমে হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পাবে। দেখো ঘূর্ণায়মান টেবিলে এক ব্যক্তি হাত দুটি প্রসারিত করলে, মানে ধরো হাত প্রথমে কি আছে সংকুচিত অবস্থায় আছে বা এইভাবে রাখা আছে, পরে হাত দুটোকে কি করা হলো প্রসারিত করা হলো। তাহলে দেখো যখনই হাত দুটোকে প্রসারিত করা হচ্ছে তখন কিন্তু তার আই বা মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা ইনক্রিজ করবে, আর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি ইনক্রিজ করে তাহলে দেখো ওমেগার ভ্যালু ডিক্রিজ করবে, কারণ একটু আগে আমরা পেলাম কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে জড়তা ভ্রামক যদি বৃদ্ধি পায় তাহলে ওমেগার ভ্যালু কমবে। এবার হাত প্রসারিত করলে জড়তা ভ্রামক কেন বাড়বে, কারণ আমরা জড়তা ভ্রামক আই সমান কি জানি, আই সমান জানি EMR স্কোয়ার।
তাহলে আর এর ভ্যালু বৃদ্ধি পাবে যদি আমরা হাত দুটোকে প্রসারিত করি, তাহলে আর বৃদ্ধি পেলে আয়ের ভ্যালু বৃদ্ধি পাবে, আর আয়ের ভ্যালু যদি বৃদ্ধি পায় তাহলে ওমেগার ভ্যালু কী হবে? হ্রাস পাবে। তাহলে ওমেগার মান কী হবে? কমবে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, 2 সেন্টিমিটার ব্যাস এবং 20 গ্রাম ভরের একটি নিরেট গোলক গড়িয়ে 3 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছে, গোলকটির মোট শক্তি হবে। দেখো অনুরূপ একটা কোশ্চেন দিয়েছে, আর ব্যাসার্ধের একটি কঠিন গোলক একটি মসৃণ সমতলে ভি বেগে ঘূর্ণায়মান, গোলকের মোট শক্তি কত হবে? এটা একটু ভালো করে দেখো, তাহলে ওইটা কিন্তু পারবে। তুমি ধরে নাও এটা কোনো একটা অনুভূমিক তল, সেই অনুভূমিক তলের উপরে একটা গোলক কি করছে? গড়িয়ে যাচ্ছে। কীরকম গোলক? কঠিন গোলক। তুমি ধরে নাও নিরেট, তাহলে ভি গতিবেগে যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে ঘুরছে ওমেগা কৌণিক বেগে। তাহলে ঘুরতে ঘুরতে যদি সামনের দিকে যায়, তাহলে তার যে মোট শক্তি সেটা 2 রকমের হবে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বা রৈখিক গতিশক্তি, সেই সঙ্গে সঙ্গে রোটেশনাল কাইনেটিক এনার্জি বা আবর্ত গতিশক্তি। কারণ দেখো এ ঘুরছে, সেই সঙ্গে সঙ্গে সামনের দিকে যাচ্ছে, তাহলে টোটাল এনার্জি যদি ই হয়, তাহলে ই সমান হবে রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস কত? কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এইবার এখানে দেখো এটা সমান আমরা লিখতে পারবো 1/2 এম ভি স্কোয়ার। এটা যদি নিরেট গোলক হয়, তার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, আর ওমেগার জায়গায় আমরা লিখে দিচ্ছি ভি বাই আর, তার স্কোয়ার আছে, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কেটে গেল, 2 কেটে গেল, এটা ক্যালকুলেশন করলে আসবে 7/10 এম ভি স্কোয়ার। ঠিক আছে, বা এটাকে দেখো ভিটাকে তুমি যদি ওমেগার রেসপেক্টে লেখো, এটাও লেখা যাবে 7/10 ইন্টু এম। দেখো ভি মানে কি? ওমেগা আর, তাহলে এখানে দেখো আলটিমেট ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এই যে টোটাল এনার্জি, সেই টোটাল এনার্জির ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু কনসেপ্ট, যে একটা গোলক সেটা নিরেট হোক ফাঁপা হোক, সে যদি গড়িয়ে সামনের দিকে যায়, তাহলে তার 2 ধরনের এনার্জি থাকবে। একটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, আর একটা ট্রান্সলেশন বা লিনিয়ার কাইনেটিক এনার্জি। এই দুটো যোগ করলে টোটাল এনার্জি কোনটা হবে? এটা। এবার এখানে দেখো এই যে কোশ্চেন, সেটার ব্যাস বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, ভর বলা আছে, আবার বেগ বলা আছে। তাহলে এই যদি ফর্মুলায় বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আর এইটার অ্যান্সার দেখো কত আসবে? 7/10 এম ভি স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো এই ফর্মুলাতে বসাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ব্যাসার্ধ দেখো দরকার নেই, ভর আর বেগ বসালে হয়ে যাবে। এখানে দেখো করে দিচ্ছি 7/10, ভরের জায়গায় কত বলে দিয়েছে? 20, আর বেগ বলে দিয়েছে 3, তার মানে এখানে কত হয়ে গেল? স্কোয়ার করলে 9। এটা যদি কেটে দিই, 7 × 9 = 63, এটা 63কে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলে কত আসবে? 126, মানে 126। আর এখানে যেহেতু সিজিএস, আর সিজিএসে আমরা জানি শক্তির একক কী হয়? আর্ক, তার মানে অপশান সিটা হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, দেখা যাচ্ছে, দেখো বলে দিয়েছে এম ভর ও আর ব্যাসার্ধের একটি গোল চাকতি একটি টেবিলের উপর দিয়ে গড়িয়ে পড়ছে, তাহলে ওমেগা কৌণিক বেগ হলে চাকতির মোট শক্তি কত? আগেরটা গোলক ছিল, এবার ধরে নাও একটা চাকতি গড়িয়ে যাচ্ছে, তাহলে তার মোট শক্তি কত হবে? তাহলে এখানে মোট শক্তি দেখো ই সমান 1/2 এম ভি স্কোয়ার, এটা হলো রৈখিক গতিশক্তি, আর কৌণিক গতিশক্তি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। চাকতির আয়ের ফর্মুলা হচ্ছে 1/2 এম আর স্কোয়ার ইন্টু এখানে কি আছে? ওমেগা স্কোয়ার আছে। দেখো অপশানগুলো সব ওমেগা রেসপেক্টে, ভি বলা নেই, তার মানে ভিটাকে আমরা ওমেগা দিয়ে কনভার্ট করব। তাহলে 1/2 এম, ভি মানে দেখো ওমেগা আর হয়, তার স্কোয়ার করলে এইটা, আর এটা মানে দেখো 1/4 এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে দেখো 1/2 এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে প্রথমটা থেকে 1 আর পরেরটা থেকে 1/2, এটা মানে কত আসবে? 3/2। তাহলে আলটিমেট দেখো 3/4 ইন্টু এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কোনো একটা চাকতি যদি গড়িয়ে যায়, তাহলে তার মোট শক্তির রাশিমালা। বোঝা গেল? নেক্সট যে কোশ্চেনটা আছে দেখে নাও, কি বলে দিয়েছে? যদি একটি গোলক গড়াতে থাকে, তবে তার আবর্ত গতিশক্তি ও মোট শক্তির অনুপাত কত হবে? একটু আগে আমরা দেখলাম
যদি কোনো একটা গোলক গড়াতে থাকে তাহলে তার মোট শক্তি রাশিমালা কি ছিল? মোট শক্তি ই সমান আমরা দেখলাম 7/10 mv²। আর আবর্ত গতিশক্তি যদি আমরা দেখি, আবর্ত গতিশক্তি এটা সমান আমরা কি পেলাম 1/2 ইন্টু আই ওমেগা স্কোয়ার। আয়ের জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কত 2/5 mr², আর ওমেগা স্কোয়ারের জায়গায় লিখে দিচ্ছি v² কত r²। এটা কেটে গেল, তাহলে এটার সমান দেখো আসছে 1/5 mv²। এটা হলো কি আবর্ত গতিশক্তি, আর এটা হলো মোট শক্তি। আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে? আবর্ত গতিশক্তি ও মোট শক্তির অনুপাত। তার মানে আবর্ত গতিশক্তি হচ্ছে 1/5 mv², আর মোট শক্তি হচ্ছে 7/10 mv²। তাহলে mv² কাটলো, এটা দেখো 1/5, আর এটা উপরে চলে গেল 10টা, নিচে 7, তার মানে কত আসছে? এটা কাটলে দেখো 2, তাহলে 2/7, তাহলে অনুপাতটা কত আসবে? 2:7। দেখো 2:7, মানে অপশান সি যেটা সেটা হবে অ্যান্সার। এই আবর্ত গতিশক্তি দিয়ে ওই যেটা গোলকের ক্ষেত্রে আমরা দেখলাম, এই ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে একটা কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে? একটি চাকতির জড়তা ভ্রামক 100 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। কোশ্চেনটি একটু ঝাপসা আছে দেখো, তবে মোটামুটি বোঝা যাচ্ছে। চাকতিটি 2 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করে, তাহলে আবর্ত গতিশক্তি কত হবে? তাহলে চাকতির আবর্ত গতিশক্তি যদি আমরা এটাকে কে ধরে নিই, তাহলে তার ফর্মুলা হচ্ছে কি 1/2 I ওমেগা²। এটা হচ্ছে ফর্মুলা। এবার কোশ্চেনে দেখো চাকতির জড়তা ভ্রামক বলে দিয়েছে, কৌণিক বেগ বলে দিয়েছে। জাস্ট ফর্মুলায় বসালে হয়ে যাবে 1/2 I এর জায়গায় কত 100, আর ওমেগার ভ্যালু দেখো বলে দিয়েছে কত 2, তাই স্কোয়ার করলে কত 4, তাহলে এটা কাটলে 2 আর 100 গুণ করলে কত 200। আর যেহেতু সিজিএস, তাহলে শক্তির একক কি হবে? আর্গ। তার মানে এটা দেখো 200 আর্গ। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, আর এখানে যে কোশ্চেনগুলো করাচ্ছি দেখো, এইগুলো এর আগেও কিন্তু আমি ম্যাক্সিমাম কোশ্চেনই করে দিয়েছি। তোমার ছায়ার বইয়ের যে সলিউশন এমসিকিউ সেখানে, তাছাড়া রায়ার মার্টিনের যে মডেল কোশ্চেন সেট সেখানেও দেখবে এরকম টাইপের প্রচুর কিন্তু আমরা কোশ্চেন দেখেছিলাম। এবার এখানে কি হচ্ছে, এই চ্যাপ্টারে যত টাইপের কোশ্চেন হয় মানে পরীক্ষায় আসে, সেগুলো একসঙ্গে কি হয়ে যাচ্ছে, এটা একটা সুবিধা। তারপরে যে কোশ্চেনটা দেখো কি বলেছে? ঘূর্ণন অক্ষ সাপেক্ষে দুটি বস্তুর জড়তা ভ্রামক যথাক্রমে I ও 2I। যদি বস্তু দুটির আবর্ত গতিশক্তি সমান হয় তাহলে তাদের কৌণিক বেগের অনুপাত কত? আচ্ছা, আমরা ধরে নিচ্ছি প্রথমটার কৌণিক বেগ ω1 আর পরেরটার কত ω2। কোশ্চেনে কি বলে দিয়েছে? আবর্ত গতিশক্তি সমান। তাহলে প্রথমটার আবর্ত গতিশক্তি দেখো 1/2 ইন্টু I ইন্টু ω1²। কারণ দেখো প্রথমটার জড়তা ভ্রামক কত বলে দিয়েছে I, আর দ্বিতীয়টার কৌণিক গতিশক্তি হবে 1/2 ইন্টু জড়তা ভ্রামক দেখো বলে দিয়েছে 2I ইন্টু দেখো এটা কত ω2 তার স্কোয়ার। আবর্ত গতিশক্তি কি সমান, এখান থেকে আমরা কি তাদের কৌণিক বেগের অনুপাত ক্যালকুলেশন করব। আচ্ছা, I কেটে গেল, এখানে 2 তো কেটে গেল, তাহলে ω1² আর এইটাকে নিচে নামিয়ে দাও ω2², আর এই 2টা ওইদিকে তুলে দাও, তাহলে এটা সমান কত 2 হলো। তাহলে এখান থেকে দেখো ω1/ω2 এটা সমান কত আসছে √2। তাহলে দেখো ω1:ω2 এটা সমান কত আসছে √2:1। এটা হবে উত্তর। তার মানে দেখো অপশান বি সেটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেন সেটা দেখো কি বলেছে? প্রদত্ত R সমান 4J এবং P সমান এটা হলে কৌণিক ভরবেগ হবে। আচ্ছা দেখো, কৌণিক ভরবেগ ক্যালকুলেশন করতে বলে দিয়েছে। এখানে R বলে দিয়েছে, আর P মানে হচ্ছে রৈখিক ভরবেগ, আর আমাদেরকে কৌণিক ভরবেগ ক্যালকুলেশন করতে বলেছে। দেখো রৈখিক ভরবেগের সঙ্গে কৌণিক ভরবেগের সম্পর্ক হচ্ছে L ভেক্টর,
এটা সমান আর ক্রস পি। তাহলে আমরা এখানে ক্রস প্রোডাক্টের যে নিয়ম সেই নিয়মটাই কি করবে অ্যাপ্লাই করব। তাহলে দেখো নিয়মটা কি, এখানে আর ক্রস পি আছে, তার মানে আর এর আই ক্যাপের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে সেটা লিখতে হবে। দেখো এখানে কিন্তু আই ক্যাপ নেই, তার মানে এটা 0। তারপরে জে ক্যাপের সঙ্গে 4 গুণ আছে, কে ক্যাপও নেই, ওই জন্য এখানে কি 0 বসিয়ে দিলাম। এবার পি ভেক্টরের যেটা আছে দেখো 2, 3 আর 1। তাহলে এবার দেখো প্রথমে লিখলাম আই ক্যাপ, তাহলে এটা দেখো আসছে 4 আর এই কোনাকুনি গুণ করলে 0 মাইনাস দিয়ে জে ক্যাপ, এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, তাহলে দেখো এটা 0 মাইনাস 0 আসবে, পরে প্লাস দিয়ে কে ক্যাপ, দেখো কে ক্যাপ বরাবর এটা বাদ 4টে, তাহলে এটা দেখো 0 আসছে আর ওইটা মাইনাস কত 8, তাহলে 0 মাইনাস 8, তাহলে এটা সমান কি আসছে 4 আই ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে কি কৌণিক ভরবেগ। দেখো কোনটা আসছে, অপশান ডি যেটা সেটা, 4 আই ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে যে এল ভেক্টর এটা সমান আর ক্রস পি, কেউ যদি পি ক্রস আর লেখে তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। নেক্সট যে কোশ্চেন দেখো কি বলেছে, সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ এল যদি কম্পাঙ্ক দ্বিগুণ করে গতিশক্তি অর্ধেক করে দেওয়া হয় তাহলে তার কৌণিক ভরবেগ হবে। তাহলে প্রথমে কৌণিক ভরবেগ এল এটা সমান আমরা ধরে নিচ্ছি আই ইন্টু ওমেগা। এবার দেখো পরে কী করা হয়েছে, কম্পাঙ্ক দ্বিগুণ আর গতিশক্তি অর্ধেক। আচ্ছা প্রথমে কম্পাঙ্ক তুমি ধরে নাও ওমেগা, আচ্ছা প্রথমে কম্পাঙ্ক এন, তাহলে ওমেগা সমান দেখো আমরা কি লিখতে পারবো 2 পাই এন। আচ্ছা পরে কম্পাঙ্ক কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তাহলে পরে কৌণিক বেগ ওমেগা ড্যাশ এটা সমান আমরা দেখো লিখতে পারবো 2 পাই ইন্টু কত 2n। দেখো কম্পাঙ্ক কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, তার মানে 2n করে দিলাম। তাহলে ওমেগা ড্যাশ এটা সমান দেখো আলটিমেট কি আসছে 2 ওমেগা, মানে এই 2 বাদে যেটা পড়ে থাকছে 2 পাই এন মানে ওমেগা, আর একটা 2 থেকে গেল 2 ওমেগা হলো। আচ্ছা তারপরে কি বলে দিয়েছে, গতিশক্তি অর্ধেক করে দেওয়া হলো। তাহলে দেখো প্রথমে গতিশক্তি যদি কে হয় তাহলে কে সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, আর পরে গতিশক্তিকে আমরা ধরে নিচ্ছি কত কে ড্যাশ, এটা সমান হচ্ছে হাফ, এটা দেখো আই ড্যাশ ইন্টু ওমেগা ড্যাশ স্কোয়ার। দেখো যেহেতু ওমেগার ভ্যালু চেঞ্জ হয়েছে, গতিশক্তিও চেঞ্জ হয়েছে, তার মানে মোমেন্টাম ইনার্শিয়াটাও কী হবে, চেঞ্জ হবে। আচ্ছা এইবার এখানে পরে গতিশক্তিটাকে আগের অর্ধেক, তার মানে 1/2 ইন্টু এখানে দেখো 1/2 কত আই ওমেগা স্কোয়ার। পরে গতিশক্তিটা কি হয়েছে, আগে যা ছিল তার অর্ধেক, আগে ছিল কত হাফ আই ওমেগা স্কোয়ার, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, আর ডান দিকে দেখো এটা সমান আছে 1/2 আই ড্যাশ ইন্টু ওমেগা ড্যাশ স্কোয়ার। ওমেগা ড্যাশের ভ্যালু দেখো আমরা ক্যালকুলেশন করেছি, তাহলে একবারে স্কোয়ার করে দিলে কত হচ্ছে 4 ওমেগা স্কোয়ার। আচ্ছা এইবার এখানে দেখো একটা হাফ কেটে গেল, আর এখানে দেখো আই, আচ্ছা আই কাটবে না, তাহলে এখানে ওমেগা স্কোয়ার কি কেটে যাচ্ছে, তাহলে আই ড্যাশের যে ভ্যালু দেখো এইদিকে আছে আই, এখানে 2 আর এই 4টা নিচে নেমে আসলে কত I/8, এটা হয়ে গেল। তাহলে দেখো এটা হলো প্রথমের কৌণিক ভরবেগ, পরের কৌণিক ভরবেগটাকে ধরে নিচ্ছে কত এল ড্যাশ, তাহলে এটা সমান নিশ্চয় কত হবে আই ড্যাশ ওমেগা ড্যাশ। এল ড্যাশের আই ড্যাশের ভ্যালু কত I/কত 8, আর ওমেগা ড্যাশের ভ্যালু দেখো আমরা পেয়েছি 2 ওমেগা, এটা কাটলে নিচে 4, আর উপরে দেখো আই ওমেগা পড়ে থাকছে, তার ভ্যালু এল, তার মানে L/4 মানে হচ্ছে 0.25, তাহলে 0.25 এল। তাহলে পরে কৌণিক যে ভরবেগ সেটা কত আসবে 0.25 ইন্টু এল। তার মানে দেখো এই যে অপশান বি আছে সেই অপশান বিটা হবে তোমার সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা দেখবে তোমাদের কিন্তু ছায়ার বইয়েও দেওয়া আছে। আমি ছায়ার যে রোটেশন অফ রিজিড বডির এমসিকিউ সলিউশন করেছিলাম ওখানেও এটা করে দিয়েছি। এবার নেক্সট যে কোশ্চেন আছে সেটাতে চলে যাব। দেখো কি বলেছে, সৌরতন্ত্রে গ্রহসমূহের গতি কোন রাশি সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। দেখো সৌরজগতে যখন গ্রহগুলো আবর্তন করছে, এখানে মনে রাখবে বাইরে থেকে
কোনো রকমের অ্যাট্রাকশন মানে কোনো রকমের টর্ক অ্যাপ্লাই হয় না। আর আমরা জানি কোনো রকমের টর্ক যদি অ্যাপ্লাই না হয় তাহলে কোনো একটা বস্তুর কৌণিক ভরবেগ যেটা সেটা কিন্তু ধ্রুবক থাকে। তাহলে এটার সঠিক উত্তর হবে অপশান ডি। যেহেতু ঘুরছে তার মানে কৌণিক ভর থাকবে বা কৌণিক ভরবেগ, আর যেহেতু এক্সটার্নাল কোনো টর্ক অ্যাপ্লাই হচ্ছে না তার মানে কৌণিক ভরবেগ কী হবে, ধ্রুবক থাকবে। তাহলে অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি নিরেট গোলক একটি নততলের সর্বোচ্চ বিন্দু থেকে গড়িয়ে নামছে। নততলের পাদদেশে পৌঁছে গোলকটি ভি গতিবেগ লাভ করে। আবার ওই গোলকটি নততলের সর্বোচ্চ বিন্দু থেকে পিছলে নিচে নামলে নততলের পাদদেশে গোলকটির বেগ হয় ভি ড্যাশ। এক্ষেত্রে ভি ড্যাশ বাই ভি এর মান কত হবে? আচ্ছা, ফার্স্টে আমরা একটা নততল কি করব, অঙ্কন করব। দেখো এটা একটা নততল, এই নততলের উপরে ধরো একটা কোনো বস্তু আছে, আর এই নততলের যে উচ্চতা সেই উচ্চতাটা হচ্ছে কত, এইচ। তাহলে ও এখান থেকে ধরো নিচে কি গড়িয়ে গড়িয়ে নামছে। তাহলে যদি গড়িয়ে গড়িয়ে নিচে নামে তার মানে তার দুই ধরনের কি শক্তি থাকবে। ভালো করে ব্যাপারটা শোনো, এইখানে যখন এই গোলকটা আছে তার শক্তি বলতে দেখো তার স্থিতিশক্তি সেটা কত, mgh। ও যখন নিচে নামছে এখানে আসছে, এই নামার সময় দেখো তার যখন গড়িয়ে নামবে তার আবর্ত গতিশক্তিও থাকবে, আবার তোমার যেটা আর একটা হয় রৈখিক গতিশক্তি সেটাও থাকবে। এবার যদি এটা একটা নিরেট গোলক হয়, দেখো নিরেট গোলক, তাহলে এর এই জায়গাটাতে মোট শক্তির রাশিমালা একটু আগে আমরা ক্যালকুলেশন করলাম 12 mv²। দেখো এখানে যখন আছে টোটাল এনার্জিটাই হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, আর এখানে যখন এসছে টোটাল এনার্জিটাই কাইনেটিক এনার্জি। এবার এখানে দেখো এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি বা বাইরে থেকে কিছু হয়নি, তার মানে শক্তি যে সংরক্ষণ নীতি বা শক্তির সংরক্ষণ সূত্র বজায় থাকবে। আর আমরা জানি যে মোট যান্ত্রিক শক্তি সেটা সবসময় কী হয়, ধ্রুবক হয়। এবার দেখো এখানে মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি আর গতিশক্তি, তার মানে একটা যদি বৃদ্ধি পায় তাহলে অন্যটার হ্রাস পাবে। তাহলে যখন এখান থেকে এখানে এসছে তার দেখো পোটেনশিয়াল এনার্জি 0, আর এখানে যখন আছে কাইনেটিক এনার্জি 0, তার মানে পোটেনশিয়াল এনার্জিটা তার কাইনেটিক এনার্জিতে কী হয়েছে, কনভার্ট হয়েছে। তাহলে দেখো প্রথম যে কেস সেই কেসটার ক্ষেত্রে কী হবে, mgh এটা সমান অবশ্যই হবে 7/10 mv², কারণ ওই স্থিতিশক্তিটাই কি তার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এইটা, তাহলে এখান থেকে দেখো কেটে যাচ্ছে, আমরা যদি v² দেখি তাহলে এটা হবে 10/7 × gh। তাহলে ভি সমান কত আসছে, √10/7 × gh। এটা হলো গড়িয়ে যদি পড়ে, আর যদি না গড়িয়ে পিছলে পড়ে, পিছলে মানে তার দেখো আবর্ত গতিশক্তি থাকবে না। তাহলে আবর্ত গতিশক্তি যদি না থাকে তাহলে সেকেন্ড কেসটাতে দেখো তার শুধুমাত্র কি রৈখিক গতিশক্তি থাকবে, আর রৈখিক গতিশক্তির রাশিমালা আমরা জানি 12 mv², এটা সমান কত, mgh। যখন ধরো পিছলে পড়ছে তার মানে সে ঘুরছে না, তার মানে গড়িয়ে গড়িয়ে সোজা পথে আসছে, এই পিছলে সোজা পথে আসছে, তার ট্রান্সলেশনাল মোশন হচ্ছে বা লিনিয়ার মোশন হচ্ছে, তার গতিশক্তির ফর্মুলা হচ্ছে এইটা। আর ওই গতিশক্তিটা কোথা থেকে আসছে, তার ভিতরে যে পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত ছিল সেটা। তাহলে কেটে গেল, তাহলে এখান থেকে দেখো v² সমান কত আসবে। আচ্ছা একবারে ভি ক্যালকুলেশন করে দিই, ভি সমান দেখো আসবে √2gh। আচ্ছা এই বেগটা দেখো ভি ড্যাশ বলেছে, তাহলে ভি ড্যাশ লিখে দিচ্ছি আমরা। তাহলে ভি ড্যাশের ভ্যালু পেলাম, ভি পেলাম, তাহলে দুটোর অনুপাত, তাহলে ভি ড্যাশ বাই কত, ভি। তাহলে দেখো দুটো রুট আছে, দুটোর মধ্যে রুটের মধ্যে দুটোকে লিখে দিচ্ছি এটা, আর এটা কত আসছে 7/10, 10/7, তার মানে 7 উপরে চলে গেল। এখানে দেখো জিএইচ হয়ে গেল, জিএইচ কেটে গেল, এটা কাটলে কত 5, তার মানে দেখো আলটিমেট √, কত আসছে 7/5। দেখো ওটাই অ্যান্সার আছে √7/5। এটা হচ্ছে ভি ড্যাশ বাই ভি এর কি রেশিও। এই কনসেপ্টটা মনে রাখবে, যখন উপরে ছিল তখন তার টোটাল এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যখন নামছে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি গড়তে গড়তে নামে তাহলে কাইনেটিক এনার্জি বলতে ও দুই ধরনের, একটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। যেহেতু গোলক একটু আগে আমরা তার টোটাল এনার্জিটা ক্যালকুলেশন করে দেখেছি, এটা এসছে একবারে সমান করে দিচ্ছি।
আর যখন পিছলে নামছে তখন অনলি তার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হাফ mv², সেটা mgh-এর সঙ্গে সমান। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেলে নতুন দিনের দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে বাইরে থেকে কোনো রকমের টর্ক অ্যাপ্লাই হয়নি, তার মানে অবশ্যই তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কী হবে, কনসার্ট থাকবে, অর্থাৎ প্রাথমিক কৌণিক ভরবেগ আর অন্তিম কৌণিক ভরবেগ সমান হবে। তাহলে প্রাথমিক কৌণিক ভরবেগকে আমরা ধরে নিচ্ছি I1 ω1 আর পরেরটা হচ্ছে কত I2 ω2। এবার দেখো পৃথিবী হচ্ছে কি নিরেট গোলক, তার জড়তা ভ্রামকের ফর্মুলা হচ্ছে 2/5 mr²। আর প্রথমে ওমেকা আছে, ওমেকা মানে কৌণিক বেগ, সেটাকে দেখো আমরা লিখতে পারি কত 2π/t, টি মানে পর্যায়কাল, প্রথমের পর্যায়কাল সেটাকে, আচ্ছা প্রথমে পর্যায়কাল যেটা সেটা দেখো 24 হবে, কারণ আমরা জানি পৃথিবীর এক পাক ঘুরতে কত সময় লাগে 24 ঘন্টা। আর ডান দিকে দেখো 2/5। এবার দেখো বলে দিয়েছে ভর অপরিবর্তিত আছে কিন্তু ব্যাসার্ধটা কী হয়ে গেছে অর্ধেক, তার মানে r/2, তার স্কোয়ার করলে দেখো একবারে হয়ে যাবে r²/4। আর পরের এইটা দেখো হয়ে গেল 2π, আর পরের যে পর্যায়কাল সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2/5 mr², 2/5 mr², 2π কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট দেখো T2 এটা সমান কত আসবে 24, উপরে চলে গেল, নিচে হচ্ছে 4, তার মানে হচ্ছে 6। তাহলে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে যদি অর্ধেক হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে 24 ঘন্টা না হয়ে 6 ঘন্টা, তার মানে দেখো 6h, এটা হবে অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন আছে দেখো কি বলেছে, একটি কাঁচা ডিমকে সিদ্ধ ডিম থেকে ঘূর্ণনের সাহায্যে পৃথক করা যায়। এটা বিবৃতি, আর কারণ বলেছে সিদ্ধ ডিমের জড়তা ভ্রামক কাঁচা ডিম অপেক্ষা বেশি। দেখো অবশ্যই একটা সিদ্ধ ডিম এবং কাঁচা ডিমকে না ভেঙে আমরা বলে দিতে পারবো যে কোনটা সিদ্ধ আর কোনটা কাঁচা। কিভাবে? দুটো ডিমকে তুমি একসাথে ঘুরিয়ে দাও, দেখবে যেটা সিদ্ধ ডিম সেটা কিন্তু বেশিক্ষণ ধরে ঘুরবে বা বেশি স্পিডে ঘুরবে। কেন? কারণ দেখো সিদ্ধ ডিম মানে ভিতরটা কী হয়ে গেছে সলিড, আর কাঁচা ডিম মানে ভিতরে কি আছে লিকুইড আছে। এবার যখনই দুটো ডিম একসঙ্গে ঘুরবে, দেখো কাঁচা ডিম যদি ঘোরে তার যে লিকুইড, সেই লিকুইডগুলো বাইরের দিকে কী হবে ছিটকে যাওয়ার চেষ্টা করবে। আর আমরা দেখো জানি জড়তা ভ্রামক I সমান কী হয় mr²। তাহলে কাঁচা ডিমের ক্ষেত্রে লিকুইডগুলো যেহেতু বাইরের দিকে যাবে, তার মানে দেখো সে ভর যদি বেশি দূরে থাকে তাহলে তার এই যে রেডিয়াস r, সে r এর ভ্যালু কী হবে বেশি হবে, আর r এর ভ্যালু বেশি হলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কী হবে বেশি হবে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বেশি হয়, আমরা কনজারভেশন অফ যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম সেখান থেকে কি জানি I ω সমান কনস্ট্যান্ট, তার মানে ওমেকা এটা প্রপোর্শনাল টু কি 1/I। তার মানে দেখো যার জড়তা ভ্রামকের মান যত বেশি তার কৌণিক বেগের মান তত কি কম। তাহলে ওখানে যদি কাঁচা ডিমটাকে ঘুরিয়ে দাও তার জড়তা ভ্রামকের মানটা সিদ্ধ ডিমের তুলনায় বেশি হবে, তাহলে তার মোমেন্ট যে অ্যাঙ্গুলার স্পিড, সে অ্যাঙ্গুলার স্পিডটা কী হবে কম হবে। তার মানে কাঁচা ডিম যেটা সেটার জড়তা ভ্রামক বেশি হবে, সিদ্ধটার কম হবে। তার মানে দেখো বিবৃতি 1 যেটা সেটা ঠিক, কিন্তু বিবৃতি বা কারণ যেটা দেওয়া আছে আর সেটা কিন্তু ভুল। সিদ্ধ ডিমের জড়তা ভ্রামক কাঁচা ডিমের থেকে বেশি বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে এইটা। তার মানে দেখো এ সঠিক কিন্তু আর সঠিক নয়, এটা হবে অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, তিনটি একই ধরনের গোলীয় খোলক যাদের প্রতিটির ভর এবং ব্যাসার্ধ আর প্রদর্শিত পদ্ধতিতে রাখা হয়েছে। একটি অক্ষ x ড্যাশ এমনভাবে নেওয়া হয়েছে যেটি দুটি খোলককে স্পর্শ করে এবং একটি খোলকের ব্যাস বরাবর যায়। তাহলে ওই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে। তার মানে দেখো এখানে একটা আছে গোলক বলতে এখানে গোলীয় খোলক এরকমভাবে কি অক্ষটা গিয়েছে, তাহলে একটা মিডিল দিয়ে গিয়েছে, বাকি দুটো স্পর্শক দিয়ে গিয়েছে। তাহলে দেখো এই গোলীয় খোলক আর আমাদের এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ক্যালকুলেশন করতে বলেছে। এই অক্ষের সাপেক্ষে এই যে গোলীয় খোলক তার জড়তা ভ্রামক যদি I1 হয়, তাহলে গোলীয় খোলকের জড়তা ভ্রামকের ফর্মুলা হচ্ছে 2/3 mr², আর যদি নিরেট হয় 2/5 mr²। আর এটা দেখো যে কোনো স্পর্শক বরাবর যাচ্ছে, তাহলে আমরা এখানে কি করব,
আমরা দেখো একটা জানি প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা সমান্তরাল অক্ষ উপপাদ্য, সেটা অ্যাপ্লাই করব। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এটা যদি I2 হয়, তাহলে I2 সমান দেখা হবে ওর ভরকেন্দ্রগামী যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস কি বস্তুটার ভর ইন্টু দূরত্বের স্কোয়ার। কারণ দেখো এই অক্ষ থেকে কেন্দ্রগামী যে অক্ষ তার দূরত্ব কত r, তাহলে এটা আসবে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, এটা আসবে 5/3 mr²। দেখো mr² তুমি যদি কমন নিয়ে নাও 2/5, লসাগু করলে 3, তাহলে 2 + 3 মানে 5, 5/3 mr²। এটাও তাই হবে। এটা I3 যদি দেখো এটাও আসবে 5/3 mr²। ঠিক আছে, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া I এটা সমান দেখা হবে I1 প্লাস I2 প্লাস কত I3, তিনটে যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 2/3 mr² প্লাস এই দুটো যেহেতু সেম একবার আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 × 5/3 mr²। আচ্ছা এইবার এখানে দেখো 2/3 × mr², এটা তো 2 জায়গায় আছে, তাহলে 1 প্লাস কত 5। আচ্ছা 1 + 5 মানে আবার কত 6, তাহলে 6কে যদি 3 দিয়ে কাটা হয় 2 মানে আবার এটা 4 হয়ে গেল, তাহলে 4 mr²। ঠিক আছে, তাহলে 4 mr² মানে অপশান বিটা হবে দেখো সঠিক উত্তর। তাহলে এই গোটায় হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট MCQ কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে, আশা করছি তোমরা খাতায় লিখে নিয়েছো এবং আশা করছি পরীক্ষার হলে তোমাদের চোখের সামনে এই কোশ্চেনগুলো কিন্তু চলে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর কোন চ্যাপ্টারের তোমাদের ক্লাস এই ধরনের দরকার সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি ইমিডিয়েটলি সেই ক্লাস আপলোড করে দেবো।